other shadow of death. I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been spending most of their lives living in the gangster's paradise. Been spending most of their lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in কিমবাড়িতে ট্রেনে আজ 3 দিন হলো। এই 3 দিন ঘর থেকে বের হয়নি সুবিন, তবে তাতেও কোনো অনুশোচনা দেখা মেলেনি ইয়ঞ্জনের মধ্যে। দুপুর গড়িয়ে বিকেল হলো, তথ্যমন্ত্রীর আবাসভূমি এখন একটি জড় বস্তুতে পরিণত হয়েছে। এত বড় অট্টালিকা, কিন্তু সবকিছু থাকার পরও সেখানে কোনো প্রাণ নেই। হঠাৎই বাইক নিয়ে সদর দরজার সামনে জোরে ব্রেক কষলো সংযমকি, মাথা থেকে হেলমেট খুলে যায়। এ সময় তুমি এখানে কি করছো? আসলাম কিডন্যাপার আপনাদের কোনো ফোন করেছে কিনা সেটা জানার জন্য তোমাকে এখানে আসতে হলো। তোমার কি মনে হয় টাকা নিয়ে যাওয়ার পর কিডন্যাপার আবার কল দিবে? ব্যর্থতা কিন্তু আপনাদেরই স্যার। আমি আগেই বলেছিলাম পুরো মিশনের দায়িত্ব আমাকে দেওয়া হোক। আপনারা যদি ক্ষমতা জাহিরের তাগিদে না পড়ে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর দিতেন তাহলে হয়তো আজকে মিশনটা সাকসেস হতো স্যার। সংযমকির কথায় লিমিনহ নিয়ন্ত্রণ হারালো, ডুকরে কেঁদে উঠলো, চোখের পানি বাদ মানছে না। এরপর সিআইডি অফিসার সংযমকি বেরিয়ে গেল। সকল মেয়েরা কিচেনে আছে। জাঙ্কুক নিচে নামতে কেউ তার সামনে আসে না, কড়াকড়ি ভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে। অ্যাশট্রে ভর্তি হয়ে যায় সিগারেটের অবহেলিত ডগার অংশে। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় লিভিং এরিয়া স্পেস মত। কোনো সাধারণ মানুষ এখানে থাকতে পারবে না, দম আটকে মরে যাবে। টেবিলের উপর আছে সারি সারি করে সাজানো মদের বোতল, ভদকা, বিশ্বের সব থেকে শক্তিশালী মদ। জাঙ্কুক সুগার জিওপ এগুলো খেয়ে যাচ্ছে। জাঙ্কুকের হাতে আছে হুইস্কির বোতল। টেবিলের উপর রাখা আছে বিভিন্ন ধরনের মেশিন গান। মাফিয়া ও গ্যাংস্টার সমাজে প্রচলিত 34টি বিশেষ শর্ট গান। সুগার জিওপ টেবিলের উপর থেকে গানগুলো তুলে নেয়, ট্রিগারে আঙুল ঘুরিয়ে গানগুলো চেক করতে যাবে। তখনই জাঙ্কুক বলে, হেই স্টপ রেড। রুমের দরজার বাইরে থেকে লক করে রাখা হতো সব সময়, তবে আজ হয়তো অসাবধানতায় লক করতে ভুলে গেছিল। সেই সুযোগেতে বাইরে বেরিয়ে আসে। জাঙ্কুককে দেখা মাত্র সে গুটি গুটি পায়ে নিচে নেমে আসতে শুরু করে। তখন হঠাৎই পেছন থেকে জাঙ্কুকের এহেন ভরতকি সুরে তার বুক শুকিয়ে যায়, তবুও পিছন ঘুরে তাকায় না, হয়তো শরীর নিয়ে ছুটে দৌড়াতে শুরু করে। জাঙ্কুক লম্বা লম্বা পা ফেলে 4 কদমে থেকে ধরে ফেললো। আমার থেকে দূরে যাও কি এতই সোজা রেড? যেতে দিন আমায়। কোথায় যাবা? আদেও তোমার কি যাওয়ার কোনো জায়গা আছে? 2 রাত অন্য পুরুষের সাথে থাকার পর তোমার চাচি কি তোমার জায়গা দেবে? চোখে পানির সমেত হাসলোতে। এটাও তো তার জীবনের চরম সত্য, তার তো যাওয়ার জায়গা নেই। ভেতরে ভেতরে মরে যাওয়া নিস্তেজ দেহটা নিয়ে সেই দিকে হাঁটা শুরু করলোতে। হঠাৎই গুলির শব্দে সবাই কেঁপে উঠলোতে। 2 হাতে কান চেপে ধরে। বাইরে থেকে গার্ডেরা দৌড়ে ভেতরে আসে। জাঙ্কুক ট্রিগারের ভেতর তর্জনী দিয়ে গানটাকে কয়েকবার ঘুরিয়ে পকেটে ভরে নেয়। দ্যাটস ইয়োর পানিশমেন্ট বেবি গার্ল। এই সাহস করে উঠে দাঁড়ায়। সিঁড়ির সামনে ঝাড়বাতির ভাঙা টুকরো টুকরো কাজ বিছিয়ে আছে। I am looking for my patience and you are not ready for that to happen it. I think you still getting flashback of last night, right? জাঙ্কুকের মুখে এরকম কথা শুনে সুগা থতবত খেয়ে যায়। অন্যদিকে জিওপ ইংলিশে দুর্বল, তাই সে জাঙ্কুকের কথার মানে তেমন বুঝতে পারলো না। তার কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, চোখের কানে দিয়ে জল গড়িয়ে পড়ছে। লজ্জায় এদিক ওদিক তাকালো, দেখতে পেল মেয়েরা সবাই উকি দিয়ে দেখছে। সে ঠোঁট কামড়ে সাহসে কদম ফেললো কাছের ওপরে। পা রাখতেই নরম পাতলা তুলতুলে চামড়া ভেদ করে হাড্ডিতে বিঁধলো। পা কেটে রক্ত দিয়ে মেঝে ভরে গেছে। শরীর থেকে এতটা রক্তক্ষরণের জন্য তার শরীরে আর কোনো শক্তি নেই। যেই না সামনের দিকে পা বাড়াবে তখনই নিজেকে শূন্য আবিষ্কার করলো। জাঙ্কুক তাকে কোলে তুলে নিয়েছে। জাঙ্কুক বড় বড় পা ফেলে তাকে কোলে নিয়ে ওপরে চলে যায়। তার পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত সিঁড়িতে ভরে গেছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। হাড় কাঁপানো ঠান্ডা রাত। হঠাৎ করে বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে উঠলো লিমিহ্ন। এটা কোনো গ্রেনেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয়, স্মোকিং গ্যাসের শব্দ। উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্যাসের ধোঁয়া নেই ছাই রঙের বাষ্প গড়িয়ে ব্যাঘ্রপায় 3 দানবীয় মানবের অশ্লীল রূপ দেখতে পাইছে। তাদের পরনে আসে নির্কোষ কালো রঙের ওভারকোট। বলিষ্ঠ লম্বা চওড়া দেহের অধিকারী 3 মানবকে আলো আধারে জমদূতের মতো লাগছে তার কাছে। হঠাৎ লিমিনহর মাথার উপর লাল বাতি জ্বলে ওঠে। সে বুঝতে পারছে না প্রথমে তার ছেলেকে কিডন্যাপ করা হলো, এখন তাকে কেন কিডন্যাপ করা হলো, কেন করছে এসব, এত ষড়যন্ত্র কিসে? আমার ছেলে কোথায় আর আমাকে এখানে কেন আটকে রেখেছেন? টাকা পাওয়ার পরও আপনাদের কি চাই? জীবন চাই। তোর জীবন? চোখ জলজল করে ওঠে লিমিনহর, গলার তেজ যেন নিমিষেই গায়েব হয়ে যায়। হে বয়স, লেটস এনজয় দ্য মুভি। জাঙ্কুক এই কথা বলার সাথে সাথে অট্ট হাসিতে ফেটে উঠলো সুগার জিহোপ। তাদের দানবীয় শরীর তরতরিয়ে কাঁপতে লাগলো হাসির তালে তালে।
তখনই লিমিনের সামনে একটি ভিডিও প্লে করা হয় যেখানে তার জ্যান্ত ছেলেকে কফিনের মধ্যে ভরে রাখা হয়েছে। এ কি, আমার ছেলেকে বের করো কফিন থেকে, ও তো মারা যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। তোমাদের যা লাগবে আমি দিয়ে দিব, সব নিয়ে যাও, শুধু আমার ছেলের কিছু করো না। লিমিনহার মুখে এরকম কথা শুনে জাঙ্কুক অট্ট হাসিতে ফেটে উঠল। শুধু 14 বছর আগের করা পাপের স্টেটমেন্ট দিলেই হবে, তোর ছেলে সুস্থভাবে বাড়ি চলে যাবে। 14 বছর আগের কথা মনে পড়তে লিমিনহা কেঁপে ওঠে। তবে ছেলেকে তো সে প্রচন্ড ভালোবাসে, সেই ছেলের জন্য এত বাপের কথা সবকিছু স্বীকার করতে সে রাজি হয়ে যায়। তবে কি গ্যারান্টি আছে সত্যি বলার পর আমার ছেলেকে ছেড়ে দিবে? এই জিওন জাঙ্কুক মানুষ যাদের মধ্যে না পড়লো এক কথার মানুষ। মাত্র 2 মিনিটের মধ্যে বেসমেন্টের পরিবেশ পাল্টে ফেলেছে। হোক লিমিনহকে ধরে কাঠের চেয়ারে বসায় দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেয়। অডিও রেকর্ডার অন করে আর 14 বছর আগে কি ঘটেছিল লিমিনহর মুখ থেকে শুনতে শুরু করে। বিয়ের পর কোনো বাচ্চা হচ্ছিল না লিমিনহর। বিয়ের 8 বছর পর তাদের কোল আলো করে জন্ম নেয় বেকুইন। এত বছর পর বাচ্চা হলেও তারা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেনি। হার্টের মধ্যে ছিল 3টা ছিদ্র। কিছুদিন পর তার হার্টটা ড্যামেজ হয়ে যায়। লিমিনহ তার ছেলেকে প্রচন্ড বেশি ভালোবাসে, কেউ হার্ট দিতে রাজি হয় না। তারা খুঁজতে থাকে কোনো গরিব পরিবারে বস্তির ছেলে। অবশেষে তারা একটা ছেলের সন্ধান পায় যার নাম ছিল মিঙ্গু। মিঙ্গু ছিল জাঙ্কুকের অনেক ভালো বন্ধু, কিন্তু হঠাৎই জাঙ্কুক গায়েব হয়ে যায় আর মিঙ্গু একা হয়ে পড়ে। এরপর জাঙ্কুক বাংলাদেশে এসে মিঙ্গুকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে হার্ট ট্রান্সফারের সময় মিঙ্গু মারা যায়। পরবর্তীতে মিঙ্গুর লাশ লুকানোর জন্য লিমিনহর লোকেরা লাশ কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এটুকু বলে লিমিনহ তার কথা শেষ করে জাঙ্কুক রেকর্ডিং বন্ধ করে দেয়। লিমিনহ ছাড়ার জন্য আকুতি মিনতি করছে, কিন্তু জাঙ্কুক তো শোনার পাত্র নয়, সে পৈশাচিক হাসি আসে। এরপর লিমিনহর চোখ মুখ বেঁধে দেয়। বাগান বাড়ির পেছনে অংশে খালি জায়গায় মাটি খুঁড়ে নেয়। এখানে লিমিনহকে জীবন্ত সমাধি দেওয়া হবে, তাকে কবরের মধ্যে ফেলে দেওয়া হয়। সুগা চেপ কোদাল দিয়ে মাটি সমান করে দিতে থাকে। তখনই পেছন থেকে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর ভেসে উঠল, সো দিস ইজ দ্য সিক্রেট প্লেস অফ গ্যাংস্টার জিওন জাঙ্কুক। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ে অফিসাররা যে এতটাই মূর্খ কারণ নাম ঠিকমতো উচ্চারণ করতে পারে না। সংযমকি সামনের দিকে এগিয়ে গেল, হাতে থাকা পেন ড্রাইভটা ঘোরাতে ঘোরাতে বলে, বাংলাদেশের অফিসাররা কি পারে কি না পারে সেটা জানি না, তবে মাফিয়াদের ঘটনা ঠিকই উন্মোচন করতে পারে। সংযমকি জাঙ্কুকের দিকে বন্দুক তাক করে। এদিকে সুগার জিওব তাকেও ঘিরে ধরেছে বন্দুক দিয়ে। জাঙ্কুক চোখে নেশা করে। তারপর সুগার জিওব সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের ঠোঁটের আগায় জড়ো হয়ে আছে রহস্যের এক ঘন ঘটা। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। চোয়াল ধরে আসে সংযমকি, জাঙ্কুকের কপাল থেকে বন্দুক সরিয়ে নেয়। নিহাত তোর কপাল ভালো, না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গা 3 হাত মাটির নিচে থাকতো। একথা বলে জাঙ্কুক হনহন করে সেখান থেকে চলে যায়। সংযমকি হাতে থাকা পেন ড্রাইভ ঘাসের দিকে ছুঁড়ে মারে, বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সিআইডি অফিসার জাঙ্কুকের সাথে লিমিনহর কোনো যোগসূত্র না পেয়ে সেখানে 14 বছর আগে হিস্ট্রি ঘাটতে শুরু করে। সেটা ঘাটতে ঘাটতে এখানকার ঠিকানা পেয়ে যায় আর এখানে চলে আসে। জাঙ্কুক গায়ের ওভারকোট খুলে এক হাতে ঝুলিয়ে লম্বা লম্বা কদম ফেলে ওপরে চলে আসে। জাঙ্কুক বেডরুমের সামনে যেতে দেখলো সব মেয়েরা দরজার মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। সকালের মুখ চুপসে গেল, উগ্রতায় ভয়ে সেখান থেকে চলে যেতে নাই। হঠাৎই 2টা গুলির শব্দে নিচ থেকে সুগার জিওব দৌড়ে আসার দরজার সামনে এসে ঠ হয়ে দাঁড়িয়ে যায়। 2টা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে তের হাত থেকে রক্ত পড়ছে। জাঙ্কুক তের রক্তের দিকে তাকিয়ে আছে। অযাচিত ক্ষুব্ধতার জন্য তের হাত শক্ত করে ধরে আছে। আমি এক্ষুনি ডক্টরের ব্যবস্থা করছি বস। তখন কাঁচের উপরে হাঁটার কারণে পায়ের পাতার নিচে অনেকটুকু অংশ কেটে গেছিল, কিন্তু তখন কোনো চিকিৎসা করা হয়নি। এর পার্সোনাল 4 জন মেয়ের মধ্যে একজন মেয়ে অনেক বছর হাসপাতালে চাকরি করেছে, যার জন্য সে অনেক কিছুই বোঝে। সে থেকে ইনজেকশন পুশ করে ড্রেসিং করে দেয় আর তীর জন্য স্যুপ বানাতে নিচে চলে যায়। তে নিস্তব্ধ, চোখ দিয়ে পানি পড়ছে। রুমের মধ্যে সে ছাড়া কেউ নেই। খুব নিজের উপর অভিমান হচ্ছে, নিজের ভাগ্যের উপর অভিমান হচ্ছে। কেন তার এই পরিণতি? নিজেকে আঘাত করার জন্য জিনিস খুঁজতে থাকে, কিন্তু জাঙ্কুক আগে থেকে সব সরিয়ে রেখেছে। অবশেষে বেডসাইড টেবিলের উপর সে ইনজেকশনটা দেখতে পায়। সেটা দিয়ে আঘাত করতে শুরু করে। ফ্লোর রক্তে মেখে গেছে। মেঘ কিছুক্ষণ পর স্যুপ নিয়ে ফিরে আসে। এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। জাঙ্কুক, সুগার জিওব সবাই আসে। জাঙ্কুক তো নির্দয়, তার মনে কোনো মায়া দয়া কিচ্ছু হচ্ছে না। স্যার দয়া করে কিছু করেন, ম্যাডামের শরীর ঠান্ডা হয়ে আসছে, এরকম হলে সে তো মারা যাবে। সুগা এক্ষুনি ডক্টর নিয়ে আসবি, সময় 20 মিনিট অ্যান্ড ইট মাস্ট বি এ লেডি ডক্টর। সুগা 1 মিনিট সময় ব্যয় করে না, বেরিয়ে যায় সোর্স লাগিয়ে সব থেকে কাছের হসপিটাল থেকে লেডি ডাক্তারের জন্য। 40 মিনিট ধরে একই জায়গায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। তার কপালের নীল রগগুলো ফুলে গেছে। তখনই শুনতে পায় কোনো এক মেয়ের গোঙানির আওয়াজ। সুগা একটি মেয়েকে কাঁধে করে নিয়ে এসেছে। সে হলো ডক্টর সানা। ডক্টর সানাতের বিধ্বস্ত চেহারা দেখে আটকে উঠল। মুখে, গলায়, হাতে, শরীরে অজস্র আঘাতের চিহ্ন।
তার থেকে বেশি অবাক হলো তীর অন্যরকম চেহারা আর তার লাল চুল দেখে। জিওব 2 হাতে কাঁধে 2টা মেয়েদের লাশ তুলে নিচ্ছে, গলা শুকিয়ে আছে ডক্টর সানা। একে ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দেয়। ডক্টর, ইজ শি ওকে? আউট অফ ডেঞ্জার নাও। আপনার ওয়াইফের প্রতি একটু যত্নশীল হবেন, বয়স কম প্লাস খুবই দুর্বল উনি। শি ইজ নট মাই ওয়াইফ। রক্ষিতা হয় আমার, রক্ষিতা। জাঙ্গুকের হুঙ্কারে ডক্টর সানা কেঁপে উঠলো। জাঙ্গুককে দেখি তার হাজবেন্ডটি মনে হলো তার কাছে, কারণ দুজনেই দেখতে অনেক বেশি সুন্দর, দুজনেই এক সৌন্দর্যের পাল্লায়, তার জন্য সেটা বলেছে। এরপর ডক্টর সানাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সবাই বেরিয়ে যেতে জাঙ্কুক ভেতর থেকে দরজা আটকে দেয়। তীর নিস্তেজ মুখের কাছে চলে যায়। এর দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, বেডের কাছে কাঁধের এক পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়লো। তীর ওপর খুব রাগ হচ্ছে তার। তীর খুব কাছাকাছি চলে গেছে, তার ব্যান্ডেজ করা হাত খপ করে ধরে ফেলে। অচেতন অবস্থায় তীর একটু কেঁপে উঠলো। সকালে সূর্যের আলো চোখে পড়তে তীর ঘুম ভেঙে যায়। 2 হাত দিয়ে চোখ কসলাতে যাবে, তখনই হাতে ব্যথা অনুভব করলো। ধীরে ধীরে চোখ খুলে তাকায়, দেখে হাতে ব্যান্ডেজ করা, তার মানে সে মরেনি, অভিশপ্ত জীবনে আবার ফিরে এসেছে। আর কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তার উপর ঝাঁপিয়ে পড়লো। তীর গলা চেপে ধরলো। জাঙ্কুকের অর্ধেক শরীর ঝুলে আছে তীর উপরে। দুজনের মুখটা খুব কাছাকাছি আছে। জাঙ্কুকের চোখগুলো খুব লাল, যেমনটা হয় সারা রাত না ঘুমালে। কেন বাঁচালেন আমাকে, মুক্তি দিন আমাকে নরক যন্ত্রণা থেকে। হয়নি আমার শরীরে সাথ দেওয়া, কয়দিন পর তো এমনিতেই ছুঁড়ে ফেলে দেবেন, তাহলে এখন কেন আটকে রেখেছেন? মরতে চাস, খুব শখ তাই না? হ্যাঁ মরবি, তবে এত সহজে না। পচে গলে মরবি, তবু আমার কাছে থাকতে হবে, তোকে এখানেই থাকতে হবে, বাইরে যাওয়ার ক্ষমতা তোর নেই। এই বলে তীর গলা ছেড়ে দেয়, গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তীর খুক খুক করে কাশতে শুরু করে। পরের দিনের কথা, তীর তো পায়ে ব্যান্ডেজ থাকার জন্য নিচে আসতে পারে না। জাঙ্কুক আজকে নিজ হাতে খাবার নিয়ে উপরে চলে যায়। এদিকে খেতে বলে, তার ডান হাতে ব্যান্ডেজ করা, যার জন্য বাম হাতেই চামচ দিয়ে খেয়ে নেয়। খাওয়া শেষ করে থেকে বিছানায় বসিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে জাঙ্কুক আত্মা শুকিয়ে এলো। তীর কান্নার তোর বাড়তে থাকে জাঙ্কুকের প্রতিটা কদমে। জাঙ্কুক ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুলিয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। এভাবে তীর দিকে এগিয়ে আসে। তে গুটিয়ে যায়, চোখের সামনে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। তীর পিছনে যেতে শুরু করে। জাঙ্কুক এক টানে তীর পা ধরে নিজের কাছে নিয়ে আসে, নিজের সাথে মিশিয়ে নেয়। কোথায় যাচ্ছ তুমি? এটা তো আমার খাওয়ার সময়, ইটস মাই টাইম টু ইট রে। এটুকু বলে তীর উপর ঝাঁপিয়ে পড়ে জোর জবরদস্তি করতে শুরু করে। আঘাতে আঘাতে তার সারা শরীর ভরিয়ে দেয়। দীর্ঘ 3 ঘন্টা তীর উপর অমানবিক অত্যাচার করে জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। রুম থেকে বেরিয়ে যায়। দুপুরের সময় তার জন্য একটু ঘুমিয়ে নেয়। আকাশ তলিয়ে গেছে আধারে। চাঁদের পাশে যে তারাগুলো থাকে আজকে একটাও নেই। সম্ভবত বৃষ্টি আসবে, একটু পর পর ডাক দিচ্ছে। যেই ভাবা সেই কাজ। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে। মেয়েরা এসে দেখে রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে চলে গেছে। তে শুয়ে আছে, ঘুমায়নি। তার চোখে তো ঘুম নেই, জীবন নামক অস্তিত্বের সাথে সে মিশে আছে। তে জীবনের অঙ্ক মেলাতে ব্যস্ত। চোখের পানি শুকিয়েও আবার ভিজে আসে। দেয়ালের সাথে সেট করে ড্রাগনের পেন্টিং থেকে আসা তির্যক রশ্মিতে কিছুটা আলোকিত হয় চারপাশ। হঠাৎই হন্তদন্ত পায়ে কাক ভেজা অবস্থায় রুমে প্রবেশ করলো জাঙ্কুক। শরীর বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। তে তখনও শুয়ে ভাবনায় মগ্ন ছিল। আলো জ্বলতেই হকচকিয়ে ওঠে। জাঙ্কুককে দেখে সারা শরীর কেঁপে ওঠে। কমফোর্টার দিয়ে নিজেকে ভালো করে পেঁচিয়ে নেয়। জাঙ্কুক তীর দিকে তাকায়, এরপর সরাসরি ক্যাবিনেটের কাছে চলে যায়। ক্যাবিনেটের 3য় সারির দরজা খুলতে উন্মুক্ত দামি দামি মদের সমাহার দেখতে পায়। 2-3 দিন ধরে এখানে থাকছে, সে কোনো ড্রয়ারে হাত দেয়নি। আজকে মদের বোতল দেখে বেশ অবাক হয়ে যায়। জাঙ্কুকের চোখে মুখে লেপ্টে আছে অযাচিত ক্ষুব্ধ। তার আগে ফুসতে ফুসতে ওয়াইনের বোতল হাতে নিয়ে নেয়। দাঁতের ফাঁকে চাপ দিয়ে মোড়কটা খুলে ফেলে। জাঙ্কুকের বাম হাত দিয়ে গল গল করে রক্তক্ষরণ হচ্ছিল। সেই জায়গায় ওয়াইনের বোতলটা উল্টো করে ধরে। তে আটকে ওঠে, চিৎকার করে ওঠে। জাঙ্কুক কপাল কুঁচকে তাকায়, এরপর বাকি ওয়াইনটুকু ঢকঢক করে গিলে নেয়। বৃষ্টির পানিতে ভিজে সার শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। জাঙ্কুকের গায়ের রং জলজল করছে। পৈশাচিক আত্মার হিংস্র মানব এত সুন্দর লাগতে পারে তে বুঝতে পারছে না। জাঙ্কুকের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ঝুলে আছে। তে ভয়ে সংকীর্ণ হয়ে আছে। জাঙ্কুক ভেজা শরীর নিয়ে বিছানায় বসে পড়লো। এরপর ফার্স্ট এড বক্স খুলতে খুলতে বলে, হেই রেড, কাম ক্লোজার। ভয়ে কাঁপছে, তবে কি করবে? জাঙ্কুকের কথা তো তাকে শুনতে হবে। এরপর উঠে বসে। জাঙ্কুকের দিকে এগিয়ে আসে। এবার জাঙ্কুক বাঁকা আসে। জাঙ্কুক তীর দিকে ফার্স্ট এড বক্সটা এগিয়ে দেয়। ভ্রু দিয়ে ইশারা করে তাকে ড্রেসিং করে দিতে বলে। তে এবার কাছ থেকে জাঙ্কুকের কাটা হাতটা দেখলো। তীর গা শিউরে ওঠে, হাত পা কাঁপছে। কোনো মতো রক্ত মুছতে শুরু করে। ক্ষত তো খুবই গভীর। একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদর গ্রহণ করতে হবে, চলতি পথের সঙ্গী মনে করে। কিন্তু আমি তো আপনার সাথে থাকতেই চাই না। তুমি চাও আর না চাও, থাকতে তোমাকে হবেই রে, তাও আবার আমার সাথে। তীর প্রচন্ড কান্না পাচ্ছে, তবে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে সে।
জাংকুকের হঠাৎ চোখ যায় কেবিনেটের উপরে ছোট্ট একটি গাছ ফুল রাখা। ফুল কোত্থেকে এনেছো তুমি? আমি না তো, মিনা বাইরে থেকে এনে দিয়েছে। জাংকুক জানে মিনা মেয়েদের নাম, যে তের দেখাশোনা করে। কোন সাহসে আমার রুমে বাইরের জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? আসলে অপর থেকে দেখি আমার ভালো। কথাটা বলেতে শেষ করতে পারলো না, তার আগে হ্যাচকা টান অনুভব করলো। জাংকুক তাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। তীর পেট দু হাতে শক্ত করে পেঁচিয়ে নিল। তে তীর তীর করে কাঁপতে লাগলো। জাংকুকের গা থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। তীর চোখ মুখ খিচে নেয় জাংকুকের গরম নিঃশ্বাসের তাপে। জাংকুক আকস্মিক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে তার শরীরের সকল প্রাণ। গলায় লিক করতে থাকে, বাইট করতে থাকে। জাংকুকের ভেজা শরীরের সংস্পর্শে শরীরের প্রতিটা লোমকূপের শিহরণ জেগে উঠেছে। কিছু একটা ভেবে হঠাৎই জাংকুকের কাছে চলে আসে। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তাকে জড়িয়ে ধরেছে। এরকম কাছে আসার জন্য জাংকুকের ঠোঁটের আগায় জড় হলো একটা বাঁকা হাসি, তবে ভ্রুক্ষেপ করলো না। ছোট ছোট চুমু দিয়ে ঠোঁট, মুখ, গাল, গলা সবকিছু ভরিয়ে দিচ্ছে। চুপচাপ সহ্য করে নিচ্ছে জাংকুকের এরকম এলোমেলো ছোঁয়াগুলো। কাছে আসার কৌশলে জাংকুকের কোমরে গুজে থাকা গানে হাত দিতে যাবে, তার আগে ব্যথায় কুকড়ে উঠলো সে। চিৎকে দূরে সরে গেল। তার ঠোঁট দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। জাংকুকের সমুদ্রের মতো নীল চোখ আগুনের লেলিহান বেরোচ্ছে। তবে সে শান্ত। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকে পড়লো তের উপরে। রক্তাক্ত ঠোঁটে হাত দিয়ে চেপে ধরেছে। জাংকুক এবার তীর গাল দুটো শক্ত করে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠলো। চালাকি করো ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। মাই ফাকিং ডার্ক রে। বরাবরের মতো থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জাংকুক ওয়াশরুমে চলে যায়। তাই দীর্ঘশ্বাস ফেলে লম্বা কোল শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জাংকুক বেরিয়ে আসে। জাংকুকের উপস্থিতি টের পেতে মুখ কম্পিউটার দিয়ে ঢেকে নেয়। ঠোঁট বাঁকিয়ে হাসতো জাংকুক। এরপর ওয়াইনের বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। ওপেন টেরেসে ভেজা চুল নিয়ে জাংকুক দাঁড়িয়ে আছে। পরনে তার কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতলটা শেষ করে নেয়। অতঃপর সাথে সাথে গম পায়ে রুমে চলে যায়। জাংকুক রুমে গিয়ে থেকে কম্পিউটারের নিচ থেকে বের করে নিজের কাছে নিয়ে আসে। শিউরে উঠলো তে। জাংকুকের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে। তার হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে। না প্লিজ, আজকে না আমার পিরিয়ড। কথাটা শেষ হওয়ার আগে জাংকুক দু হাতে তালি বাজায়। রুমের লাইট অফ হয়ে যায়। এরপর থেকে আবারও নিজের কাছে নিয়ে আসে। ঠোঁটে কিস করতে শুরু করে। এরপর থেকে শুয়ে দেয়, তার উপর শুয়ে পড়ে। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে কোনো বাক্য ছাড়াই ঘুমিয়ে যায় সে। হতভম্ব হয়ে গেছে তে। নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাংকুকের শরীরের পুরো ভার তার উপরে দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে তার। জাংকুককে সরানোর চেষ্টা করছে, তবে একচুলও নড়াতে পারছে না। ব্যর্থ হয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল। তার জীবনের প্রথম পুরুষই হলো জাংকুক, যে তাকে এত কাছ থেকে ছুলো, লুটে নিল তার সর্বস্ব। যা এত নৃশংস ভাবে, যার ভেতর হৃদয় বলতে কিছুই নেই। শেষ পরিণতি কিতে জানে না। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। কড়া ডোজে অ্যান্টিবায়োটিকের প্রভাবে তার ঘুমটা একটু দেরিতে ভাঙলো। চোখ মিলে জাংকুককে দেখতে পারলো না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। উঠে বসে। যেই না ওয়াশরুমের উদ্দেশ্যে বিছানা থেকে নামতে যাবে, তখন তার যন্ত্রণা হয়, ব্যথায় কুকড়িয়ে ওঠে। একটু শান্ত হয়ে নজর গেল টেরেসের দিকে। বাইরে সূর্য উঠেছে। নিজের অজান্তে ঠোঁটের কোণে প্রশান্তির এক হাসি ফুটে উঠলো। যে জায়গাটা এতদিন খালি ছিল সেটা এখন স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত টেরেস জুড়ে নানা রকম ফুলের বাহার। সেখানে এক চুল পরিমাণ ফাঁক নেই, যেন কেউ নিজের সমস্ত যত্ন ভালোবাসা ঢেলে দিয়েছে এই বাগানে। তবে বিস্ময়ের শেষ সেখানেই নয়। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই তার হার্টবিট বেড়ে যায়। চোখ কোটর থেকে বেরিয়ে আসে। পুরো মেঝে ভর্তি লাল গোলাপ। ডার্ক থিমের টাইলস ঢাকা পড়ে গেছে রক্তিম লালের মোহনায়। তে এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এ তো বিশাল এক ধাক্কা। সময়ের অমোঘ প্রবাহ বয়ে যায়। সেই সুন্দর সকালের পর আজ 7 দিন। এই 7 দিন ধরে জাংকুক কোথায় গেছে কেউ জানে না। এদিকে তে তো ভালোই আছে, শান্তির মাঝে দিন কাটাচ্ছে সে। মিনা জেহবকে অনেকবার বলেছিল তেকে একটু বাইরে বের হতে দিতে, কারণ মেয়েটা সবসময় 4 দেয়ালের মধ্যে বন্দি থাকে। কিন্তু জেহব রাজি হয়নি। এই তো আজকে জেহব সোফার মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছে। এদিকে বোকা নারী তো ভেবেছে সে ঘুমিয়ে আছে। সেই সুযোগে মিনা থেকে ঘর থেকে বের করে আনে। মিনার ইচ্ছে থেকে ডাইনিং টেবিলে খেতে দেবে, আর 4-5টা মানুষের মতো সে সাধারণ জীবন যাপন করবে। এদিকে তে হাত পায়ের ঘাও সেরে গেছে। আজ অনেকদিন পর তে নিজের পছন্দের খাবার খাচ্ছে। মিনা সকাল সকাল উঠে তের পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। এই কয়দিনে তের সাথে মিনার বন্ডিংটা অনেক ভালো হয়েছে। মিনা মেড হওয়া সত্ত্বেও তের অনেক বেশি যত্ন নেয়। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এ কি, তুমি কান্না কেন করছো? বাড়ির জন্য মন খারাপ হচ্ছে বুঝি? না, আমার চাচার জন্য কান্না করছি। আমার না কোনো বাড়ি ছিল না, জানো? আমার চাচারও না কাচ্চি খুবই পছন্দ।
তবে সে না খেয়ে আমার জন্য রেখে দিত, আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। কেন তোমার চাচি কি তোমাকে পেট ভরে খাবার দিত না? তে কোনো উত্তর দিল না, তার চোখ দিয়ে আরো পানি পড়তে থাকে। ছি, এই যুগে এরকম মানুষ আছে যে খাবারের জন্য কষ্ট দেয়, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। আজ আমি বলতে চাই, আমার ব্যাপারে সব বলতে চাই। আমাকে নিয়ে সকলের মনে অনেক কৌতূহল, তাই না? আমার অন্যরকম কেন চেহারা, চুল কেন এরকম? 8তলা বিল্ডিং এর ছাদে সূর্যের তীর্যক রশ্মির নিচে জাঙ্কুক শরীর চর্চায় ব্যস্ত। জাঙ্কুক থেমে গেল, ল্যাপটপের স্ক্রিনে তেজ কণ্ঠ শুনলো। বাগানবাড়ি ডাইনিং এরিয়া লাইভ ফুটে চলছে ল্যাপটপের স্ক্রিনে। হঠাৎই জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো। তে বলতে শুরু করলো, মিনা ওর পাশে বসে আছে। ওদিকে জিহব তো ঘুমানোর ঢং করেছিল, তের কথা শুনে উঠে বসলো। আমি একজন রাশিয়ান, জন্ম বেড়ে ওঠা সব রাশিয়ার মাটিতে। এখন আপনারা অবাক হবেন, তাহলে আমার চাচা চাচি কিভাবে বাংলাদেশি হয়? আসলে আমার মা একজন রাশিয়ান আর আমার বাবা ছিলেন খাঁটি বাঙালি। আমার বাবা ছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক। একসময় ডকুমেন্টারি বানানোর জন্য তাকে রাশিয়ায় যেতে হয়। অন্যদিকে আমার মা ছিল একজন পেশাদার সঙ্গীত শিল্পী। বাবার নজর আটকে যায় মায়ের দিকে। এরপর আমার বাবা মা পরিবারের অমতে বিয়ে করে নেয় আর রাশিয়ায় ছোট্ট একটি জমি কিনে নেয়। সেখানে ছোট একটি সংসার গড়ে তোলে। এরপর আমি হলাম। তবে আমাদের দাদা বাড়ির ফ্যামিলি থেকে সবাই মেনে নিয়েছিল। আমার জন্য মা গান গাওয়া ছেড়ে দেয়। এরপর আমরা বাংলাদেশে ফিরে আসি। দেশে ফিরে কিছুদিন খুব ভালোই সময় কাটছিল। আমি ছোট থেকে সকলের চোখের মনি, বিশেষ করে আমার লাল চুল, ফর্সা গড়ন সবাই মুগ্ধ হতো। কিন্তু ঘটনা শুরু হয় তখনই, যখন আমার চাচাতো ভাইয়ের কায়ের মামা সিহুন আমাদের বাসায় আসে। সে আমাকে নানাভাবে স্পর্শ করতে শুরু করে, কুচিত নজরে আমাকে দেখতে থাকে। আমার মা ব্যাপারটা বুঝতে পারে, বটি দিয়ে কুপিয়েছিল ওই নোংরা লোকটাকে। বাবা ওই লোকটাকে পুলিশে ধরিয়ে দেয়। এতেও যেন মায়ের মনের ভয় কম ছিল না। এরপর আমাকে নিয়ে রাশিয়া ব্যাক করে। আমার মায়ের নাম ছিল সকজিন। সে ছিল অপূর্ব সুন্দরী, গ্রিক দেবদেবীর মতো। মায়ের সেই সৌন্দর্য আমার মধ্যে প্রতিফলিত হয়েছে। আমার লাল চুল, উজ্জ্বল গড়ন সব মায়ের কাছ থেকে পেয়েছি। আমি যত বড় হতে লাগলাম তত সৌন্দর্য বাড়তে লাগলো। ওইদিকে আমার বাবার টেনশনও বাড়তে লাগলো। বাবা বাধ্য হয়ে সাংবাদিকতার চাকরিটা ছেড়ে দিয়ে রাশিয়া চলে আসে আমাকে দেখাশোনা করার জন্য। কিন্তু হঠাৎই আমাদের জীবনে নেমে আসলো একটি কালো অধ্যায়। বাবা রাশিয়া থাকলেও বাংলাদেশে একটি কেসের সাথে সে জড়িয়ে পড়ে। আমাদেরকে না জানিয়ে সে চলে যায়। কিন্তু কিছুদিন পর থেকে সবটা বদলে যায়। বাবার নাম্বার সুইচ অফ দেখানো শুরু করে। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক খুঁজেছি বাবাকে। বাবা ফিরেছিল, তবে লাশ হয়ে। এটুকু বলে তো থেমে যায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এরপর আবার বলা শুরু করলো। আমার মা সেদিন অনেক কেঁদেছিল, পাগল প্রায় হয়ে গেছিল বাবার জন্য। বাবার মৃত্যু মা কখনোই মেনে নিতে পারেনি। এসব সহ্য করতে না পেরে আমার মা সুইসাইড করে সেদিন। এরপর আমি আমার চাচা চাচির কাছে বাংলাদেশে চলে আসি। 12 বছর বয়সে আবারও সেই কুৎসিত নজরের শিকার হই আমি। আমার চাচাতো ভাই কাই সুযোগ পেলে আমার গায়ে হাত দিত। শুধু চাচার জন্য বারবার বেঁচে যেতাম। আমার রূপের প্রশংসা সবার মুখে শুনে চাচির ভিতর এক অন্যরকম হিংস্র আগুন জ্বলতো। সেটা মেনে নিতে পারতো না। আমার পড়াশোনা বন্ধ করে দেয় সে। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, কিন্তু আমাকে সেই সুযোগটা দেওয়া হয় না। আমাকে ঘরবন্দি করে রাখা হতো। এভাবেই জীবন সংগ্রামে আমার মনটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। আমি কাটা হাতে খেতে না পারলেও কাটা হাতে রান্না করেছি। এক কাপড়ে দিন পার করেছি। মেঝেতে শুয়ে শুয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি। সেদিনের পর থেকে আমি সব আশা ছেড়ে দিয়েছি। আমার জীবন সুখের নয়। কোনো সুখ বলতে শব্দ আমার জীবনে নেই। কথাগুলো বলার সময় তে ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটে ওঠে। তখনই কারো পায়ের শব্দ শোনা যায়। একজন দ্রুত পায়ে এগিয়ে আসে। সবাই পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক। তার পেছনে সুগার হাতে আছে একটা ল্যাপটপ। এর সারা শরীর শিউরে উঠলো জাঙ্কুককে দেখে। জাঙ্কুকের মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি ঠিক আগের মতোই শান্ত। জাঙ্কুক সিঁড়ির দিকে যেতে নিল, কিন্তু থমকে গেল। তের দিকে তাকিয়ে বলে, Hey Red, if life fuck you so hard, just mourn. এ বলে জাঙ্কুক উপরের দিকে চলে গেল, যেন কিছুই হয়নি। এদিকে সুগা থতবত খেয়ে গেস্ট রুমের দিকে চলে গেল। তের কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে। সোফাতে বসতে যাবে, তখনই জাঙ্কুক আবার ফিরে আসে। ঝড়ের বেগে থেকে কোলে তুলে নাই। তেকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। জাঙ্কুকের পরন এখনো সেই কালো শার্ট, উপর থেকে শুধু কোটটা খুলে ফেলেছে। হঠাৎ নিজের গলায় কিছু ঠান্ডা স্পর্শ পেয়ে সম্মিলিত হলো তে। এতক্ষণ তো চোখ মুখ খিচে রেখেছিল। তেকে নিয়ে ঘরে চলে যায়। তেকে বিছানার উপর বসিয়ে দেয়। তের খুব কাছাকাছি আসে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তের কাঁধে। জাঙ্কুক তের গলায় কিছু একটা পরিয়ে দেয়। অজান্তে তের হাত গলায় চলে যায়। রসগোল্লার মতো চোখ হয়ে যায় তাই। জাঙ্কুক এবার তের কানের কাছে মুখ নিয়ে নেশা গলায় বলে, Be a good girl and you will surely get everything you desire. এরপর জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। তে কুটিল হাতে ধরে আছে গলার সাথে লেপটে থাকা সরু চিকন চেন। এই চেনের মধ্যে ঝুলানো আছে জাঙ্কুকের একটা আংটি। এটা জাঙ্কুক তাকে পরিয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে মানিয়েছে তের গলায়।
দুধে আলতা গায়ের রঙের সাথে চেনটা যতটুকু ফুটেছে তার থেকে রিংটা আরো বেশি ফুটে উঠেছে। আমি ভালোবাসি বা ঘৃণা করি মাঝামাঝি কিছুই নাই, উদারতাকে মানি আর কৃপণতাকে ঘৃণা করি আমি। ধ্যান ভাঙিয়ে তেরে পেছন ফিরে দেখে জাঙ্কুক ওয়াশরুমের দরজার সাথে কাঠ থেকে দাঁড়িয়ে আছে, উন্মুক্ত শরীরটায়। তাহলে এটা কি আমার উপহার নয়? ধরে নাও এটা তোমার উপহার রাতের জন্য, আর ভালোবাসা আমার জন্য একটা অচেনা শব্দ। তে চুপসে যায়। সে কিছুক্ষণ আগেও ভেবেছিল হয়তো লোকটা পরিবর্তন হয়েছে, তার মনে ক্ষুদ্র অনুভূতির জোয়ার বসেছে। ইউ আর লুকিং লাইক এ স্কুল গার্ল রে। নো আই এম নট। তার মানে কি তুমি অ্যাডাল্ট? নো আই এম 20। ও রিয়েলি বেবি গার্ল? এক পাক পাক করে এগিয়ে যাচ্ছে জাঙ্কুক। কণ্ঠস্বর ধীরে ধীরে গ্রাস হতে থাকে পুরুষের কামনায়, গুটিয়ে যেতে থাকে। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মাই বার্থডে ওয়াজ ফিউ ডেজ অ্যাগো। ও রিয়েলি? আই উইল বি 31 সুন। জাঙ্কুক এসে শরীর ঘেঁষে ধারায়। জাঙ্কুকের সংস্পর্শে স্তম্ভিত হয়। তে বুক শুকিয়ে এলো তাই। জাঙ্কুক এক হাতে তের পেট পিছিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তের মাথা ঠেকলো জাঙ্কুকের চওড়া বুকে। জাঙ্কুক ঝুঁকে পড়লো তের কাঁধে। তার চোখ গেল নারীর আবেদনময়ী অনুরূপ সংকীর্ণ অংশে। জামার ওপর দিয়ে বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। জাঙ্কুক সেদিকেই তাকিয়ে আছে। So you are perfect now, huh? No more sickness, right? I'm so hungry. I want to eat you. I'm so starving, Red. তেকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। থুবড়ে পড়া মুখ তুলে তাকাতে তাকাতে জাঙ্কুক তার উপর ঝাঁপিয়ে পড়লো। সারা শরীরে ভর দিয়ে দেয় তের উপরে। নিজের কামনা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে সে। হামলে পড়ার সময় তের চোখ যায় জাঙ্কুকের কানের পাশে। চোখ বড় বড় হয়ে তার নিঃশ্বাস আটকে যায়।